আর বাইরে দাঁড়িয়ে সবাই কাঁদছে, কিন্তু কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার সাহস পাচ্ছে না। আমি এখনো বেডরুমে যাইনি, মাটিতে শুয়ে শুয়ে শুধু কাঁদছি। সারাদিনে কেউ কিছু খায়নি, আমার চোখে চোখ রেখে কেউ কিছু বলতে পারছে না। বারবার ইহিতার কথা কানে বাজছে। বেয়াদব, স্টুপিড, ছোট লোক। ইহিতার বিভিন্ন ভঙ্গিতে কথা বলা এখন আমাকে আরও কষ্ট দিচ্ছে। রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমানো, এসব এখন সবই স্মৃতি আমার কাছে। আমি আর পারছি না এভাবে থাকতে। কষ্টের মধ্যেই শেষ হয়ে যাচ্ছি। আমার সামনে থাকা একটা ছুরি হাতে নেই আমি। ভাইয়া আর বাবা দৌড়ে এসে আটকায় আমাকে। আমি আব্বুকে জড়িয়ে ধরে বলি, পাপা, আমি এভাবে বেঁচে থেকে কি করব পাপা? পাপা, আমি পারবো না এভাবে বেঁচে থাকতে। আমার ইহিতাকে এনে দাও তোমরা। আমি মরে যাব পাপা, আমি মরে যাব। আব্বু, তুই না আমার লক্ষ্মী ছেলে, আমার দাদু ভাইকে কে দেখবে তুই এমন করলে? আব্বু, পাগলামি করিস না। ইহান, কেঁদো না, নিজেকে শক্ত করো, এইটাই হওয়ার ছিল। ভাই, তুই না আমার ভাই, ঈশান মির্জাকে এইভাবে মানায় না। আমার ভাই সবসময় হাসি খুশি থাকবে, সেই ভাইকে আমি দেখতে চাই, অন্তত আমাদের হিয়া মামুনির জন্য। ঈশান, দেখো হিয়া কিভাবে তাকিয়ে আছে তোমার দিকে। তুমি এই পাগলামো করলে এই মেয়েটাকে কে দেখবে? ঈশান হিয়াকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। আমি ঈশানের জন্য ভাত নিয়ে আসলাম। ঈশানকে জোর করে খাইয়ে দিলাম, কিন্তু নিজে কিছুই খেতে পারছি না। বাকিরাও কেউ কিছুই খায়নি। এভাবে কেটে গেল 8টা মাস। হিয়া এখন বসতে পারে আর একদমই হিতার মতো হয়েছে দেখতে। ঈশান আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে, কিন্তু ঈশানের কষ্টের সাক্ষী হয়ে থাকে প্রতিটা রাত। বাবা ঈশানকে কাজে ব্যস্ত রাখতে চান যাতে ঈশান ইহিতাকে ভুলতে পারে, তাই তিনি সমস্ত ব্যবসা ঈশানের উপর দিয়ে দিলেন। ইহিতার বাবা ঈশানদের সাথেই থাকেন, যদিও তিনি থাকতে চাননি, কিন্তু সবার জোড়াজুড়িতে থাকতে হয়েছে। আমি আর সিমি মিলে হিয়াকে দেখে রাখি। এখন সবাই মেনে নিয়েছে সবকিছুই, শুধুমাত্র হিয়ার দিকে তাকিয়ে। ঈশান আর এখন প্রকাশ্যে কাঁদে না। ইহিতা মারা যাবার 5 মাস পর্যন্ত ঈশান নিজের ঘরে যায়নি, কিন্তু এখন হিয়াকে নিয়ে ঈশান ইহিতা আর ওর বেডরুমে থাকে। সারাদিন অফিস করে রাতে ফেরে। যখন হিয়ার মায়াবী মুখটা দেখে তখন ঈশান সব ভুলে যায় আর ফ্রেশ না হয়ে মেয়ের সাথে খেলতে শুরু করে। তখন আমি এসে ঈশানকে বকা দেই আর তখন ঈশান ফ্রেশ হতে যায়। কিন্তু একটা রাত ঈশান ঘুমোতে পারে না, শুধুই ছটফট করে। ঈশান এর মাঝে হিয়াকে নিয়ে পার্মানেন্টলি লন্ডন যেতে চেয়েছিল, কিন্তু আমরাই যেতে দেইনি। এখন সবাই নতুন করে ঈশানের জীবন সাজিয়ে দিতে চাইছে, কিন্তু ঈশানকে কেউ কিছুই জানায়নি। এমনকি ইহিতার বাবাও চান ঈশান নতুন করে আবার জীবন শুরু করুক। একদিন আমি মিটিংয়ে রাঙামাটি যাই। ফেরার সময় হিয়ার সাথে লাইভ কন্ট্যাক্ট করতে করতে ফিরি। ভাবি হিয়ার সামনে ফোন দিয়ে রেখেছে আর আমি হিয়ার সাথে কথা বলছি। হিয়া এখন পাপা বলতে পারে। রাস্তায় আসার সময় হঠাৎ আমি গাড়ি ব্রেক করি। খুব দ্রুত গাড়ি ব্রেক করায় কলটা কেটে যায়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে হাত দিয়ে ইশারা করছে গাড়ি থামানোর জন্য। আমি গাড়ি থামানোর সাথে সাথে মেয়েটা আমার গাড়িতে উঠে পড়ে। আমি রেগে যাই। হেই, হু আর ইউ? আমার গাড়িতে এইভাবে বসলেন কেন? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, প্লিজ গাড়ি স্টার্ট করুন, নয়তো ওরা আমায় ধরে নিয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি চলুন না। হোয়াট? আপনি আমাকে বলছেন গাড়ি স্টার্ট করতে, আর আপনি কি বললেন? পালিয়ে এসেছেন? নামুন আমার গাড়ি থেকে। ননসেন্স কোথাকার, নামুন বলছি। প্লিজ আপনি এমন করবেন না, আমি অনেক বিপদে আছি, আপনি এখান থেকে চলুন প্লিজ, আপনাকে আমি সব বলছি। দেখে তো মনে হচ্ছে আজকে আপনার বিয়ে ছিল, তা বিয়ের স্টেজ থেকে কি পালিয়েছেন? প্লিজ আগে তো এখান থেকে চলুন, আপনাকে আমি সব বলছি। আমি গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে এলাম। আমি অদ্রিকা, সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছি 3 দিন হলো, আর এসেই শুনি আমার ফুপি আমার বিয়ে ঠিক করেছেন। আমি বিয়ে করব না বলেই পালিয়ে এসেছি। তা বিয়ে কেন করবেন না? বয়ফ্রেন্ড আছে? আরে না, ওইসব কিছু না, সে অনেক কথা। সরি, আপনাকে আমি ঝামেলায় ফেলে দিলাম। নামবেন কোথায়? কোথায় নামবো জানি না, ঢাকাতে আমার কোনো রিলেটিভ থাকে না। আজীব তো, কোথায় নামবেন জানেন না আর আমার গাড়িতে উঠলেন। যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। আপনি মেরিন রেজিস্ট্রিতে সাইন করতে পারেন, যাতে আমি আমার ফুপিকে দেখাতে পারি আমি ম্যারিড। কথা দিচ্ছি আপনার কোনো ঝামেলা হবে না। ফুপি ট্রাস্ট করলে আমি আপনাকে ছেড়ে দেব আর আমি বাইরে চলে যাব।
লোকটা এই কথা শুনে গাড়ি খুব জোরে ব্রেক করলো আর বলল, কি বললেন আপনি? আসলে আমার ছেলে ফ্রেন্ডদের সবাইকে ফুপি চিনে তো, তাই নয়তো ওদেরই হেল্প নিতাম। নামুন আমার গাড়ি থেকে। জাস্ট গেট ডাউন ফ্রম মাই কার। আমি অদ্রিকাকে রাগে গাড়ি থেকে নামিয়ে দিলাম। অদ্রিকা অসহায়ের মতো তাকিয়েছিল আমার দিকে, কিন্তু আমি এতটাই রেগে গেছি বিয়ের কথা শুনে, যা বলার বাইরে। তাই আমি অদ্রিকাকে একা ফেলেই চলে গেলাম। কিছু দূর যাওয়ার পর ভাবি ফোন দেয়। ফোন রিসিভ করে, বলো বৌমণি। আর কতক্ষণ লাগবে আসতে? হিয়া কাঁদছে কিন্তু। ঘন্টাখানেক লাগবে বৌমণি। মেজাজ এত চওড়া কেন? এমনি। বলো কেন? এরপর আমি ভাবিকে সব বললাম। এসব শুনে ভাবি রেগে গেল আমার উপর। কাজটা তুমি ঠিক করলে না ঈশান। ভুল কি করেছি বৌমণি? ওই মেয়ের সাহস হয় কি করে আমার ইহিতার জায়গা চাওয়ার? মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই এমন করে বলেছে। তুমি যাও ওকে ফিরিয়ে নিয়ে আসো। আর সেটা আমি বলছি ঈশান। কিন্তু বৌমণি। কোনো কিন্তু না ঈশান, আদ্রিকাকে নিয়ে বাসায় ঢুকবে। ফোন রাখছি আমি। আমি এইবার কন্ট্রোলের বাইরে চলে গেলাম। রাগে গাড়ি ঘোরালাম আর গাড়ির স্পিড 85 কিলোমিটার পার আওয়ার করলাম। আমি যেখানে অদ্রিকাকে নামিয়ে দিয়েছিলাম সেখানে অদ্রিকা বসেছিল। ও কোনো ফোন আনেনি যে কাউকে ফোন করবে, আর কাকেই বা করবে ফোন। এসব ভেবে ভেবে অদ্রিকা পাগল হয়ে যাচ্ছে। আচমকাই আমার গাড়ি অদ্রিকার সামনে থামলো। অদ্রিকা আমাকে বলল, আপনি? গাড়িতে বসেন অ্যান্ড ফার্স্ট আমায় তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কিন্তু জাস্ট শাট আপ, যা বলেছি করুন। এরপর অদ্রিকা গাড়িতে বসলো। আমি অদ্রিকাকে পেছনে বসতে বললাম। অদ্রিকা চুপচাপ বসে আছে। প্রায় 2.25 ঘন্টা পর আমি বাসায় আসলাম। আমার বাসা দেখে অদ্রিকা অবাক হলো। এত সুন্দর আর এত বড় বাসা? আমি আগে আগে চলে গেলাম আর অদ্রিকা পিছু পিছু আসলো। ভাবি ড্রয়িং রুমে বসে হীরার সাথে খেলছিল, সাথে সিমি ছিল। আমি এসে আগে হিয়াকে কোলে নিয়ে চুমু খেলাম। ভাবি অদ্রিকাকে জিজ্ঞেস করলো, আদ্রিকা, অ্যাম আই রাইট? আদ্রিকা ভ্যাবাচিকা খেয়ে গেল আমার কথা শুনে। জি, কিন্তু আপনি জানলেন কিভাবে? ঈশান ফোনে বলেছে। ও, আসলে আমি জানতাম না উনি বিবাহিত আর আপনার মতো কিউট একটা ওয়াইফ আছে। ওনার আর এই মায়াপুরীটা আছে। সরি আমার ভুলের জন্য। তুমি কি বললে? ঈশান আমার ভাই হয়, আমার দেবরও। এই মেয়ের মাথায় প্রবলেম আছে বৌমণি, সেইটা তোমায় আগেই বলেছিলাম। তোমার জন্যই এই উটকো ঝামেলাকে আনতে হলো আমার। সরি, আমি বুঝিনি আসলেই। ইটস ওকে। তাহলে এই বেবিটা? ঈশানেরই মেয়ে। ও, বাবুর আম্মু কোথায়? আমার এই কথা শুনে ঈশান রেগে গেল আর বলল, গেস্ট হয়ে এসেছেন, সেই মতোই থাকবেন। বেশি কথা একদম বলবেন না। ওর কথা কিছু মনে করো